ক্যাম্পাসের মধ্যে বর্তমানে যে যৌন নিপীড়ন বিরোধী সেলটা কার্যকর আছে সেটা কিন্তু একদমই কাজ করে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল স্টুডেন্টকে পলিটিক্স করতে হবে, রাজনীতি করতে হবে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আবারও গণরুম গেস্টরুম ফিরে আসবে কিনা সেম কোশ্চেন করার কারণে তাকে ট্যাগ দেওয়া হয়েছে। আমরা এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটটাকে ভেঙে দেবো। খুব বাজেভাবে তার চরিত্র হনন করছে, বুলি করছে। অনেক যোগ্য নারীও আসলে এইসব নেতৃত্বদানের যোগ্যতা থাকার সত্ত্বেও আসতে চান। জমজমাট হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা। বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত এই ডাকসু ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এই নির্বাচনে যারা ভিপি অর্থাৎ সহসভাপতি প্রার্থী রয়েছেন তাদের মধ্যে আলোচিত কয়েকজনের সঙ্গে কথা বলবো। আমি আব্দুল্লাহ হুসাইন। আমার ডানে রয়েছেন ইসলামী ছাত্র শিবির মনোনীত প্রার্থী আবু সাদিক কায়েম। বায়ে রয়েছেন উমামা ফাতেমা, তিনি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী। সর্ববায়ে রয়েছেন আব্দুল কাদের, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সেই প্যানেলের ভিপি প্রার্থী। উমামা, সরকার পতনে আপনাদের বড় একটি ভূমিকা ছিল, আপনারা সম্মুখ সারিতে ছিলেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে শিক্ষার্থীদের উন্নয়নে আপনারা কতটা ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন? গত জুলাই আগস্ট মাসে যে মহান গণঅভ্যুত্থানটি হয়েছিল, আমাদের এই শত শত প্রাণের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। তবে এই নতুন বাংলাদেশ পরবর্তী সময়ে আমাদের সকলের মধ্যেই কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল যে এই বাংলাদেশটা আমরা নতুন করে বিনির্মাণ করব, এবং একই সাথে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কাঠামোগুলো ছিল সেই কাঠামোগুলো থেকে বের করে এসে আমরা আসলে নতুন করে আমাদের ক্যাম্পাসগুলোকে সাজাবো। তবে 5 আগস্টের পরে আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে সবারই একটা সুযোগ ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতির একটা নীতিমালা নির্ধারণ করা, একই সাথে ক্যাম্পাস এক ধরনের একটা একাডেমি সংস্কারের দিকে নিয়ে যাওয়া। কিন্তু সেই জায়গায় আমার মনে হয়েছে যে অনেকখানি ক্যাম্পাস প্রশাসন এবং আমাদের ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো ব্যর্থ হয়েছে, এবং সবাই প্রশাসন, বিশেষ করে প্রশাসন আসলে কোনো ধরনের দায়িত্বই নিতে চায়নি। তো আজকে এসে যখন একটা ডাকসু নির্বাচন হচ্ছে, যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী ডাকসু নির্বাচন, আমি মনে করি যে এই ছাত্রদের যে ভয়েস, ছাত্রদের যে আকাঙ্ক্ষা, যেটা 5 আগস্ট থেকে আজকের আগস্টে পর্ধি যেটা হচ্ছে আসলে প্রতিধ্বনিত হচ্ছে, সেই আকাঙ্ক্ষাটাই এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে প্রতিফলিত হবে। এবং আমি বিশ্বাস রাখি সেটা হচ্ছে যদি আমি এখানে নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে ছাত্রদের একই সাথে আমরা একাডেমিক রিফরমেশনের জন্য যেমন কাজ করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষক ছাত্র যে সম্পর্কটা আছে, পাশাপাশি এখানে একাডেমিক্সের যে কারিকুলাম সংস্কার এবং খাদ্য থেকে শুরু করে আবাসন সংকট, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে কাজ করার সুযোগ রয়েছে। যেহেতু আমি নিজে নারী নিরাপত্তা নিয়ে আমার বিশেষ করে একটা কনসার্ন রয়েছে। নারীরা যারা আছে তারা চায় যে আমি এখানে প্রতিনিধি হিসেবে আসি। তার কারণ হচ্ছে ক্যাম্পাসে যারা পুরুষ শিক্ষার্থী আছে তারা কিন্তু ক্যাম্পাসের উদ্বাস্তু সমস্যা বা ক্যাম্পাসের মধ্যে যে নারীদের নিরাপত্তাহীনতা, সেই সমস্যাটাকে অতটা গুরুত্ব দিতে চান না। কিন্তু নারীরা আমরা আসলে সবথেকে ভালো বুঝতে পারি যে নারীদের সিকিউরিটি এবং সেফটি আসলে কীভাবে করলে সবথেকে বেটার এনশিওর্ড হবে। একই সাথে নারীদের যে আবাসন সংকট, পাশাপাশি প্রতি মুহূর্তে যে নারীদেরকে এক ধরনের একটা ভোগান্তির মধ্যে পড়তে হয়, সে বিষয়গুলো নিয়ে আসলে আমি কাজ করতে চাই। পাশাপাশি যেটা আমি শুরুতেই বলেছি, ক্যাম্পাসে আসলে বড় ধরনের একটা রাজনৈতিক সংস্কার হওয়ার প্রয়োজন ছিল 5 আগস্ট পরবর্তী সময়ে, যেটা আমরা আসলে আনফর্চুনেটলি আলোর মুখ দেখেনি। ডাকসুতে যদি আমি ছাত্রদের প্রতিনিধি হিসেবে আসতে পারি, তাহলে অবশ্যই এখানে একটা রাজনৈতিক সংস্কারের দিকে আমি ক্যাম্পাসকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং সেটাই আমার মূলত আকাঙ্ক্ষা। তো অর্থাৎ একাডেমিক, পলিটিক্যাল, একই সাথে ফিমেল সেফটি, প্রত্যেকটা জায়গাতে আমার আলাদা আলাদা করে কাজ করার ইচ্ছা আছে, যেগুলো আমার ইশতেহারের মধ্য দিয়ে আলাদা করে উঠে আসবে। ধন্যবাদ উমামাকে। এবার আমরা আবু সাদিক কায়েমের কাছে যাব। সাদিক, মানে আপনার কাছে যেটা প্রশ্ন আমার, আগে তো আসলে ছাত্র শিবির প্রকাশ্য কার্যক্রম সেভাবে চালাতে পারতো না দীর্ঘ সময়। তো এবার ডাকসু নির্বাচনে আপনারা প্রচারণায় নেমেছেন, কোনো চ্যালেঞ্জের মুখে কি পড়তে হচ্ছে? ধন্যবাদ। আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে প্রচারণা শুরু করেছি। গত 16 বছরে আমরা তো ডিহিউম্যানাইজ ছিলাম, আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল। তো জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে সারা দেশের মানুষ আজাদি পেয়েছে, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। আজকে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশ দেখতে পাচ্ছেন, সেটার জন্য কিন্তু গত 16 বছর ধরে সেই লড়াই সংগ্রামটা হয়েছে। তো আমাদের শহীদদের জীবনের মাধ্যমে আজকে ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতা এসেছে। আজকে আমরা সবাই একসাথে বসে পলিসি ডায়ালগ করছি, ডিবেট করছি, কিভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করা যায়, আমাদের স্বপ্নগুলো কী, আমাদের প্রত্যাশাগুলো কী, আকাঙ্ক্ষাগুলো কী, সে কথাগুলো বলছি।
আর আমরা যে জোটটি গঠন করেছি সেটা হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমাদের এই জোটের মধ্যে আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভনেস নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা বলছি ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য নিয়ে আসা সম্ভব। জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে যেভাবে আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তো জুলাই বিপ্লব পরবর্তী যদি আমরা আমাদের সবার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমাকে সবাইকে নিয়ে চলতে হবে। যে আমার সমালোচনা করে অথবা যে আমার পক্ষে, সবাইকে নিয়ে চলতে হবে। তো সেটা রিফ্লেকশন আমরা আমাদের জোটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে যেমন আমাদের শিবিরের যারা নেতারা, অ্যাক্টিভিস্টরা আছে, তারা যেমন আছে, এর পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট যারা অ্যাক্টিভিস্ট আছে আমরা তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি। যারা এক্সপার্ট আছে, বিভিন্ন সম্পাদক, ডাকসুর যে বিভিন্ন সম্পাদকীয় পদে যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে, যেমন আমাদের যে ক্রীড়া সম্পাদক সে একজন অ্যাথলেট, আমাদের হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদের রিপ্রেজেন্টেশন আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের এখানে চাকমা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেশন আছে, আমাদের এখানে 4 জন ছাত্রী আছে। এর পাশাপাশি আমাদের যে হচ্ছে আইন ও মানবাধিকার যে সম্পাদক, তার অনেকগুলো হচ্ছে এই হিউম্যান রাইট নিয়ে তার কাজ আছে, এবং যে হচ্ছে গবেষণা সম্পাদক তার প্রায় 25টা বই আছে, এবং দেশীয় আন্তর্জাতিক জার্নালে তার অনেকগুলো হচ্ছে প্রকাশনা আছে। এবং আমাদের যে এজিএ, সে অনার্স মাস্টার দুইটা ডিপার্টমেন্টে ফার্স্ট, এবং আমারও রেজাল্ট ভালো ছিল, অনার্স এবং মাস্টার্স দুইটাতে আমি থার্ড ছিলাম। এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের যে হচ্ছে জিএস প্রার্থী, সে একজন ভালো বিতার্কিক এবং হচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে সে জড়িত ছিল। তো ক্যাম্পাসের যে বলছি আমরা আমূল পরিবর্তন এবং ছাত্র রাজনীতির পরিবর্তন, সেটা আমাদের এই জোটের দিকে যদি তাকান, এই যে জোটের প্রতিচ্ছবি আমাদের এবং সামগ্রিক অ্যাক্টিভিটির মধ্যে আপনারা দেখতে পাবেন। এবং আমরা যে বলছি এখন, আমরা বলছি হচ্ছে আমাদের ক্যাম্পাসটাকে সবার ক্যাম্পাস গড়ে তুলতে চাই, শিক্ষার্থীদের ভয়েসগুলো আমাদের কাছ থেকে আমরা নিয়ে আসতে চাই। তো এই শিক্ষার্থীদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের প্রত্যাশায় সেটা বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের অন্যতম দাবি। এবং এক্ষেত্রে আমাদের যদি আমাদের এই ক্যাম্পাসটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, আমাদের মেজর যে পরিবর্তনটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে হবে। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ অনেক রাজনৈতিক অর্জন আছে, এবং সেই রাজনৈতিক অর্জনগুলো অবশ্যই থাকা দরকার, এবং এটাকে আমরা অনেক গ্লোরিফাই করি। কিন্তু রাজনৈতিক অর্জনকে যেভাবে গ্লোরিফাই করি, একই সাথে আমার একাডেমিক অর্জনকে যেভাবে এটাকে হচ্ছে মাপা দরকার, এটার পর্যালোচনা হওয়া দরকার, সেটা কিন্তু হয় না। তো একটা বিশ্ববিদ্যালয় তার যদি একাডেমিক জায়গায় দিনে দিনে যদি সে যদি পিছনের দিকে যেতে থাকে, একাডেমিক এই জায়গায় যদি পর্যালোচনা না হয়, অথবা একাডেমিক এক্সিলেন্সি, একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করার জন্য ওই ধরনের যদি কোনো জব দিতে না থাকে, তাহলে তার এটা বিশ্ববিদ্যালয় থাকে না। আমরা বলছি আমাদের এই বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ফ্যাসিলিটি, আমাদের লাইব্রেরি, আমাদের সায়েন্স লাইব্রেরি, একই সাথে আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে, সেই ইনস্টিটিউটের লাইব্রেরিগুলোকে আমরা হচ্ছে নতুনভাবে ঢেলে সাজাবো, এবং একই সাথে আমাদের গবেষণায় আমরা বাজেট বাড়াবো। এবং আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি দেখি, এটা হচ্ছে একটা যে দল থেকে আসছে, আমরা বিগত সময় দেখতে পেয়েছি যে শিক্ষকগুলো নিয়োগ হয়েছে, তাদের দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। পরিচয়ের কারণে বাকিদেরকে অনার্স মাস্টার দুটাতে ফার্স্ট হওয়ার পরেও তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা এই জায়গায় বলছি আমরা মেরিটোরিয়াসে ইনশিওর করব যে শিক্ষার্থী অনার্স মাস্টার্সে ফার্স্ট হবে, যার ভালো এক্সেলেন্সি থাকবে, যার একাডেমিক এক্সেলেন্সি থাকবে, তারই নিয়োগ হবে। এবং এই ধরনের একটা একাডেমিক এনভায়রনমেন্ট যদি আমরা ইনশিওর করতে পারি, আমরা যদি গবেষণার জন্য শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বাজেটের ব্যবস্থা করতে পারি, এবং এটা খুবই দুর্ভাগ্যের, গবেষণার জন্য যে বাজেট আসে এটা শিক্ষকদের জন্য, ছাত্র পর্যন্ত যায় না, যে 2% আসে। তো আমরা বলছি শিক্ষার্থীদের জন্য এই বাজেটকে আমরা সুষম বন্টন করব। এবং এর পাশাপাশি এটা যদি আমি এনশিওর করতে পারি, একই সাথে আমার বাকি যে সমস্যাগুলো আছে, এই যে আমার কৃত্রিম আবাসন সংকট যেটা তৈরি করা হয়েছে, সেটাও এটা একদিনও হবে না, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আমরা নিব। কিন্তু শর্ট মেয়াদে আমাদের ছাত্রী যারা আছে, ছাত্রীদের আবাসন সংকট, তাদের জন্য হোস্টেল ভাড়া করা, অথবা তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা, এবং আমাদের যে স্বাস্থ্যের নিরাপত্তা, আমাদের যে খাদ্যের নিরাপত্তা, সেগুলো আমরা ইনশিওর করবো। এবং এইখানে বাস পরিবহন সেক্টরে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই সিন্ডিকেটটা আমরা ভেঙে দেবো, এবং কোনো শিক্ষার্থী যেন হচ্ছে এই যে পরিবহন সংকটের কারণে তাদের হেনস্থার শিকার হতে না হয়, অথবা তাদের ক্লাসে আসতে লেট না হয়, সেই জায়গায় আমরা কাজ করব। এর বাইরে আমাদের আমরা আবার আপনার কাছে যাব, আপনার মানে বিস্তর পরিকল্পনা রয়েছে, সেটা আমরা জানলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আবিদুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু এখন প্রশ্ন করতে চাই আব্দুল কাদেরকে। এর আগে যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, তো প্রায় সবগুলোতেই কম বেশি বিতর্ক রয়েছে। এমনকি মানে সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়েছে 2019 সালে, সেখানেও ভোট কারচুপির কিছু বিতর্ক মানে রয়েছে, মানে অভিযোগ উঠেছিল। তো এবার অভ্যুত্থানের পর ডাকসু নির্বাচন হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে কতটুকু সুষ্ঠু হবে ভোট গ্রহণ? জি, ধন্যবাদ। দেখেন, প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবশ্যই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব জরুরি ছিল, কিন্তু আমরা সেটা দেখতে পাই না। কিন্তু গত 1 বছরে যদি শিক্ষার্থীদের
যথাযথ উপযুক্ত পরিবেশের মধ্য দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের আকাঙ্ক্ষাটা বাস্তবায়িত হবে। এখন পর্যন্ত যে পরিবেশ আমরা দেখতেছি, সেই পরিবেশ মোটামুটি সুস্থ আছে, সেই পরিবেশ মোটামুটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখনও বিরাজমান প্রত্যেকটা প্যানেলের মধ্যে, প্রত্যেকটা ছাত্র সংগঠনগুলোর মধ্যে। তবে একটা বিষয় মনে হচ্ছে প্রশাসন এক্ষেত্রে একটু ইনঅ্যাক্টিভ রোল প্লে করতেছে। প্রশাসনের যে বেঁধে দেওয়া যে নিয়মকানুনগুলো আছে, সেই বেঁধে দেওয়া নিয়মগুলোগুলো সেটা স্ট্রিক্টলি অ্যাপ্লাই করতেছে না। আর একটা বিষয় মনে হচ্ছে যে বিভিন্ন প্যানেলের মানুষজন, বিভিন্ন ছাত্র সংগঠনের মানুষজন, তারা মনে হচ্ছে নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করতেছে, কে কার চেয়ে বেশি আইনটা ভঙ্গ করতে পারে। আবার দেখা যাচ্ছে নির্বাচন কমিশন একটা আইন দিয়েছেন যে বিলবোর্ড টানানো যাবে না, কিন্তু আমরা দেখেছি সেটা টানিয়ে রেখেছেন। নির্বাচন কমিশন বলছে 3টার মধ্যে সরিয়ে নিয়ে ফেলতে হবে, আমরা দেখেছি 3টা পর্যন্ত তারা সরাচ্ছে না। নির্বাচন কমিশন নিজ উদ্যোগে নিজে গিয়ে সেটা সরাচ্ছেন, পরের দিন পর্যন্ত সেটা রেখে দিচ্ছেন। এই যে একটা হচ্ছে তাদের প্রতি অশ্রদ্ধা, তাদের আইন কানুনের প্রতি অশ্রদ্ধা, কিংবা হচ্ছে আপনি যদি বলেন যে নিজের যে একঘেয়েমি যে মনোভাব প্রার্থীদের মধ্যে, এইটার মধ্যে হচ্ছে একটা শঙ্কার উদ্বেগ ঘটাচ্ছে। আরেকটা বিষয় মনে হচ্ছে, দেখেন আমরা বারবার করে বলে এসেছি যে এত বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিকে জানতে চায়, বুঝতে চায় যে এত বছর পর ডাকসু হচ্ছে, ওই প্রতিনিধি কি মানে শুধুমাত্র তাদের সমাধানের জন্য আসতেছে কিনা, তাদের জন্য কাজ করবে কিনা। কিন্তু সেই সুযোগটা, সেই পরিবেশটা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে দেয় নাই। কিন্তু কীভাবে দেয় না জান, দেখেন এখন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 57টা ডিপার্টমেন্ট আপনার পরীক্ষা চলমান। এই যে পরীক্ষা চলমান, এটা বিড়ম্বনার শিকার। কিন্তু আমরা প্রার্থী হিসেবেও, তারা ভোটার হিসেবেও, কিন্তু আমরা প্রার্থী হিসেবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি জায়গা হচ্ছে ভোটারদের সুযোগ সুবিধার জায়গাটা আমরা হচ্ছে বিবেচনায় রাখান। আমরা যখন তাদের কাছে যাই, স্বাভাবিকভাবে তারা একটু বিরক্তি শিকার হইলে আমাদের এটা কনসার্নের বিষয়। আবার তারা হচ্ছে গিয়ে কি সবসময় একটা উদ্বেগের মধ্যে থাকেন যে তার পরীক্ষা 8 তারিখে পরীক্ষা, 11 তারিখে পরীক্ষা, সে এখন কোন দিকে কনসার্ন নেবে। আমার মনে হয়েছে নির্বাচন কমিশন চাইলেই কিন্তু আমাদের বারবার উদ্বেগ প্রকাশের পরেও, ভোটারদের পক্ষ থেকে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার কনসার্ন জানানোর পরেও নির্বাচন কমিশন বিষয়টা আমলে নেয় নেন। তারা এত পরিশ্রম করতেছেন, এত সুসজ্জিত করতেছেন ডাকসু নির্বাচনকে, কিন্তু যদি ডাকসু নির্বাচন আপনার লেভেল প্লেইং ফিল্ড বলেন কিংবা ইফেক্টিভ হতে হলে অবশ্যই শিক্ষার্থীদেরকে সেই সুযোগ তৈরি করে দিতে হবে। তারা যেন তাদের প্রার্থীদেরকে চিনতে পারে, যেন আবারও যেন প্রতারিত না হয়, আবারও যেন 26 সালে গিয়ে সেদিন বলতে না হয় যে ডাকসু শুধুমাত্র কি আপনার ফর্মালিটি মেনটেনের জন্য হয়েছেন, নাকি আমার প্রার্থী আমাকে বাস বিচার করে নিয়ে যাওয়ার জন্য ডাকসুটা হয়েছে, নাকি ইফেক্টিভ হয়েছে। এটা একটা প্রশ্ন জায়গা থেকে যাবে। আমার মনে হয় নির্বাচন কমিশন যদি সেটাকে স্ট্রিক্ট থাকেন, শিক্ষার্থীদের শুধু জায়গাটা দেখে, তাহলে অবশ্যই সম্ভব হবে। ওকে, ধন্যবাদ। আমরা একটু এবার আবিদুল ইসলাম খানের কাছে যাই, উমামার কাছে যাবো এরপরে। আপনি ইতিমধ্যেই বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় গেস্ট রুম এবং গণরুমের যে সংস্কৃতি, এটা অনেকের কাছে আতঙ্কের বলতে যারা থাকে মোটামুটি সবার কাছে আতঙ্কের। সব সরকারের আমলেই কম বেশি ছিল। আপনি বলেছেন যে চিরতরে নির্মূল করবেন। তো আপনি নির্বাচিত হলে কিংবা আপনারা নির্বাচিত হলে শিক্ষার্থীরা এই গ্যারান্টি আসলে কীভাবে পাবে, যদি একটু বলতেন। শুরুতে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে অতিথি প্যানেল আছে আমি তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং প্রথম আলোকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করবার জন্যে, এবং এইটার আমি একটু দেরিতে আসার জন্য দুঃখ প্রকাশ করছি। তো গেস্টরুম গণরুম যে কালচারে যে কথাগুলো বলছি, দেখেন গতকালকে আমরা 10 দফা ইশতেহার ঘোষণা করেছি। সেই 10 দফা ইশতেহারে সেই জিনিসগুলো উঠে এসেছে, যেই জিনিসগুলোর মুখোমুখি আমরা হয়েছিলাম। এটা আমরা অনুধাবন করে জায়গাগুলোতে নিয়ে আসি। যেমন গতকালকে দেখবেন হচ্ছে যে অনেক মানে হচ্ছে যে টার্মগুলো ফর্মালিটিজের সাথে যায় না, ওই টার্মসগুলো আমরা আমাদের প্যানেলে ইশতেহারে ব্যবহার করেছি। যেমন ধরেন হচ্ছে যে লাঞ্চের পরে আসেন, এই টাইপের কথাগুলো কিন্তু আমরা আমাদের ইশতেহারে নিয়ে এসেছি। গণরুম গেস্টরুমের যে কালচার দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে স্রেফ যদি একাডেমিক পরিবেশের দিকে যদি চলে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে একটা স্টুডেন্ট, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা স্টুডেন্ট যখন তার আবাসন সংকটের কারণে তার জন্য বাইরে থাকতে হয়, তখন সে বিভিন্ন যে ছাত্র সংগঠন যারা ছিল বিগত দীর্ঘ দুঃশাসনে, যে আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতি ছিল, ছাত্রলীগ স্টুডেন্টদেরকে জিম্মি করতে এক প্রকার গণরুম গেস্টরুম কালচারের মধ্য দিয়ে। এবং সেই গণরুম গেস্টরুমে কী হতো, সেই গণরুম গেস্টরুমে এমন ম্যানারগুলো শেখা হতো যেগুলো সমাজ এবং প্রকৃতির সাথে কোনোভাবেই যায় না। এখানে বাবা মা থেকে শুরু করে তার 14 গোষ্ঠী থেকে শুরু করে প্রত্যেককে নিয়ে গালিগালাজ হতো, এবং একটা ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে বলতো তুমি ড্যান্স দাও, যতক্ষণ না পর্যন্ত না দিত ততক্ষণ পর্যন্ত তার উপর নির্মম নির্যাতন হতো।
এবং হচ্ছে যে রাত 2টা 2:30টার দিকে রুম থেকে বের করে দিয়ে বলতো ক্যাম্পাসটা তোমরা গিয়ে চিনে আসো, ক্যাম্পাস চিনে আসো। তো একটা ছেলে যখন রাত 2টা 2:30টার দিকে যখন তাদেরকে বের করে দিয়ে রুম তালা দিয়ে দেওয়া হয়, সে ফজরের আগে যখন রুমে ঢুকে সে ঘুমাবে কখন, পরের দিনের পরীক্ষার প্রিপারেশনটা নিবে কখন, কিংবা সকালের 8টার ক্লাসই বা করবে কখন। তো সুতরাং বিগত দীর্ঘ 2 শাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে একনায়কতান্ত্রিকভাবে সে ক্ষমতায় থাকতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে ক্যান্টনমেন্টের ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের ক্যান্টনমেন্টের রূপদান করতে গিয়ে শেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক যে পরিবেশ, সেই পরিবেশটাকে পুরোপুরিভাবে মূলোৎপাটন করে দিয়েছিল, পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিল। আজকে দেখেন এই জেনারেশনটা, এই যে আমাদের এই জেনারেশনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমরা রেজাল্টের গুরুত্ব আমরা বুঝি অনুধাবন করতে পারিনি। এই জেনারেশনটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমরা আমাদের কেরিয়ারটা কোন দিকে ফোকাস করবে সেটা আমরা ঠিক করতে পারিনি। তো একটা ছেলে যখন ফার্স্ট ইয়ারে এসে এই রকম রাজনৈতিক অপসংস্কৃতির কারণে পড়াশোনা থেকে ছিটকে যায়, একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট যদি তার ছুটে যায়, সে আর কখনোই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে সে তার রেজাল্টটা কখনোই সে ধরে রাখতে পারে না। একটা স্টুডেন্টের রেজাল্ট যখন নিশ্চিত করবেন কিভাবে? হ্যাঁ, নিশ্চিত করব কিভাবে? এই যে আমরা আমাদের জায়গা থেকে যে বলেছি গণরুম গেস্ট রুমের কালচার, নিশ্চিত আবাসন ব্যবস্থাকে পরিপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করব। সেখানে বিশ্ববিদ্যালয়ের যেমন একের পর এক আপনারা দেখেছেন, একের পর এক শিক্ষক কোয়ার্টার হয়েছে, কর্মচারী কোয়ার্টার হয়েছে, কিন্তু যাদেরকে ঘিরে এই বিশ্ববিদ্যালয়, স্টুডেন্টদেরকে ঘিরে, এই স্টুডেন্টরা সবচাইতে বেশি অবহেলিত বিশ্ববিদ্যালয়। তো সুতরাং আপনি যখন আপনার জায়গা থেকে সদিচ্ছা থাকবে, প্রশাসনকে যখন সকল প্রভাব মুক্ত রেখে আপনার যদি সদিচ্ছা থাকে, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদেরকে যদি আপনি প্রেশারাইজ করতে পারেন, আপনি লিখে রাখেন, এটা কোনো বিষয়ই না আবাসন সংকটটা মোকাবেলা করার ক্ষেত্রে। হ্যাঁ, আপনার যদি সামর্থ্য না থাকে, আমি আবারও বলছি, আপনার যদি সামর্থ্য না থাকে, আপনার যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে পোলাপানকে একটা মাথার ওপরে একটা ছাদ, একটা টেবিল, একটা খাট ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। এই সামর্থ্য আপনার আছে। এখন আপনি যদি বলেন আমাকে বিল্ডিং করতে হবে, অবকাঠামোগত উন্নয়ন করার জন্য আমার হাতে টাকা নাই, সেই টাকা নাই কিন্তু জায়গা আছে, কিন্তু যেটুকু করার ক্যাপাসিটি আছে এগুলো দিয়ে এদের আবাসন ব্যবস্থা সংকট মোকাবেলা করতে হবে। এখন একটা স্টুডেন্টকে যখন আপনি ফার্স্ট ইয়ার থেকে যেই মেধাটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে, স্টাফ এই জিনিসটা নিয়ে কথা বলতে চাই, যে স্টুডেন্টরা যেই মেধাটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, ওই মেধাটাকেই প্রথম দিন থেকে যদি পড়ার টেবিলে রাখা যায়, এই কাউন্সিলিংটা যদি করা যায়, 6 মাস যদি এই কাউন্সিলিংয়ে ছেলেগুলোকে রাখা যায়, তাহলে এই ছেলেগুলো পরবর্তীতে আর পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই এবং এই ছেলেগুলো বাংলাদেশের সম্পদ হয়ে বেরোবে। আমি গতকালকেও একটা টকশোতে বলেছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল স্টুডেন্টকে পলিটিক্স করতে হবে, রাজনীতি করতে হবে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কেউ রাজনীতি করবে, কেউ সরকারি চাকুরি করে বিসিএস ক্যাডার হয়ে সেখানে সরকারকে নেতৃত্ব দিবে, কেউ বা বিভিন্ন জাতি ইনস্টিটিউশনগুলোকে নেতৃত্ব দিবে, বিভিন্ন জায়গায় নেতৃত্ব মানে শুধুমাত্র রাজনীতি না। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে মানব সম্পদে গড়ে তোলবার জন্য তাদের পড়ার টেবিলে বসিয়ে রাখা এবং বিভিন্ন একাডেমিক যে বিল্ডিংগুলো, একাডেমিক বিল্ডিংয়ে যেখানে এরা ক্লাস করে, এমনও ডিপার্টমেন্ট আছে যেখানে 180 জন বসার ক্যাপাসিটি, এখানে 150 জন স্টুডেন্ট ক্লাস করতেছে। স্টুডেন্টরা বলতেছে স্যারদের কাছে যে স্যার আপনারা আমাদেরকে সেকশন করে দেন, কিন্তু তারা সেকশনও করছে না। সব কিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থাটা, একাডেমিক পরিবেশ এবং হচ্ছে যে আপনার মানে এই দুটো জিনিসকে সমন্বয় করে আর স্টুডেন্টদের স্বাস্থ্যগত বিষয়টাকে খেয়ালে রেখে এই মৌলিক বিষয়গুলোর উপর আমাদের গুরুত্ব আরোপ করার সম্ভাবনা বেশি এবং যদি সুযোগ হয় সেটাই করব। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে যদি আমি বাংলাদেশের মানব সম্পদে রূপান্তর করতে না পারি, তাহলে এই দেশ তো আগামী এক যুগ পরে ধ্বংস হয়ে যাবে। ওকে, আপনার কাছে আবার আসবো। উমামার কাছে এবার একটু চলে যাই। উমামা, আপনি নারী শিক্ষার্থীদের নিয়ে বলছিলেন যে নারী শিক্ষার্থীদের যে ভাবনাগুলো, তাদের যে সমস্যাগুলো, এগুলো নারী শিক্ষার্থীরাই ভালো বোঝে। একটু যদি বিস্তারিত বলতেন যে আপনার পরিকল্পনা কী, কারণ আপনাকে তো আসলে নারী নেত্রী হিসেবেও সবাই জানে, তো ওই জায়গা থেকে আপনি তাদের অধিকার নিয়ে মানে কোন কোন জায়গাগুলো আপনার বেশি অগ্রাধিকার পাবে এবং সেগুলো কীভাবে সমাধান করবেন? ধন্যবাদ। নারী শিক্ষার্থীদের প্রসঙ্গ যখন এখানে আসে, তখন প্রথম সমস্যাটাই হচ্ছে এখানে আবাসন সমস্যা এবং খাদ্যের যে সমস্যাটা। বিশেষ করে মেয়েরা যেহেতু রাত 10টার পরে হল থেকে বের হতে পারে না, পাশাপাশি মেয়েদের দেখা যায় ক্যান্টিনে বা নিজেরা রান্না করে খাওয়ার টেন্ডেন্সিটা বেশি। তো লিমিটেড স্পেসের মধ্যে ভালো পুষ্টিকর খাবার পাওয়া আসলে খুবই কঠিন। এক্ষেত্রে আমার প্রথম যে প্রায়োরিটিটা, আমি অলরেডি প্রায় 1 বছর আজকে হয়ে গেছে, 5 আগস্টের পরপর
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট নিয়ে কাজ শুরু করেছিলাম এবং আমাদের মেয়েদের হলে এক হলের মেয়েরা অন্য হলে থাকে এবং পলিটিক্যাল গণরুম এই জিনিসগুলো ডিল করতে করতে আমরা যেটা উপলব্ধি করি সেটা হচ্ছে আমাদের হলগুলোতে তীব্র আবাসন সংকট এবং আমাদের মেয়েদের হলে ছোট একটা রুম, সেখানে আমরা কিন্তু 8 জন থাকি, আমাদের রুমে আমরা 7 জন থাকি। সেই জায়গায় কিন্তু যখন দিনের পর দিন বছর পর বছর একটা রুমের মধ্যে 8 জন স্টুডেন্ট থাকে তখন কিন্তু মানসিক শারীরিক চাপ পড়ে এবং নানান ধরনের অসুস্থতা তৈরি হতে থাকে। সেই জায়গা থেকে এই আবাসন সংকটটা দূর করাটা আমাদের একটা প্রধান প্রায়োরিটি। অলরেডি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গত বছর যখন মেয়েদের আবাসন সংকট দূরীকরণের জন্য আন্দোলন হচ্ছিল তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা প্রপোজাল নিয়ে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে নারী শিক্ষার্থীরা হলে থাকার জন্য এলিজিবল কিন্তু মেধাক্রমে পিছিয়ে আছে, তাদের অনেকে হয়তো দেখা যাচ্ছে 6 মাস বা 1 বছর পরে সিট পাবেন, কিন্তু সিটটা তার এই মুহূর্তেই দরকার। এই ক্ষেত্রে এই নারী শিক্ষার্থীদের যাতে এক ধরনের একটা আর্থিক সহায়তা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হয় এবং এই বছরের 1 জুলাই থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এই স্টাইপেন্ডটা চালু করা হয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা এই চাপটা দিয়েছি যে আপনারা যে কোনো মূল্যেই হোক সকল নারী শিক্ষার্থীদেরকে আপনারা আপনাদের রাডারের মধ্যে নিয়ে আসেন এবং যেভাবেই হোক সবাই যাতে তাদের পড়াশোনাটা ঠিকমতো কন্টিনিউ করতে পারে সেটার ব্যবস্থা করেন। এবং আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখেছি যে যখন আমরা ইউনিভার্সিটিকে এই আর্থিক সহায়তা প্রোগ্রামটা চালু করার জন্য প্রেশারাইজ করেছি এবং ইউনিভার্সিটি 1 জুলাই 576 জন নারী শিক্ষার্থী যারা এখনও ফার্স্ট ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে আছে, তাদেরকে এই আর্থিক সহায়তা প্রোগ্রামটার আন্ডারে এনেছে এবং পরবর্তীতে এই 24-25 সেশনের সার্কুলার কিন্তু দিয়েছে। এখানেও যারা হলে হয়তো 6-7 মাস পরে উঠতে পারবে তাদের জন্য এই আর্থিক সহায়তা প্রোগ্রামটা ইউনিভার্সিটি প্রোভাইড করবে। কিন্তু যখন হচ্ছে এই ইউনিভার্সিটি নিজের পকেট থেকে টাকা খরচ করে স্টুডেন্টদেরকে স্টাইপেন্ড দিতে হচ্ছে তখন কিন্তু আপনি দেখেন ইউনিভার্সিটির মধ্যে নতুন বিল্ডিং করা বা নতুন আবাসিক হল করা টেন্ডেন্সি অনেক বেড়েছে এবং আমাদের টিচাররা কিন্তু প্রায় প্রতি 2-3 সপ্তাহ বা মাসে 1-2 বার করে কিন্তু তারা এই হল নির্মাণের বিষয়ে আপডেট দেন। অর্থাৎ যখন ইউনিভার্সিটিকে আমরা প্রেশারাইজ করেছি, তাদের উপর একটা আর্থিক বার্ডেন তৈরি করেছি, তখন কিন্তু ইউনিভার্সিটির মধ্যেও একটা তাড়না তৈরি হয়েছে যাতে দ্রুততম সময়ের মধ্যে মেয়েদের হলগুলো নির্মাণ করা যায়। এখন আমার যেটা হচ্ছে এখানে একটা উদ্দেশ্য সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বর্তমানে 4টা মেয়েদের হল তৈরি করার একটা ওয়াদা করা হয়েছে। সেই 4টি মেয়েদের হল যাতে ইউনিভার্সিটির বাইরে না হয়, ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে অনেকগুলো স্পেস আছে। বিশেষ করে আমরা বলতে চাই যে পরমাণু শক্তি কমিশনের যে স্পেসটা, সেই স্পেসটা কিন্তু অলরেডি কোর্ট নোটিশ দিয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য এবং তারা প্রায় 30 বছরের উপরে তারা ওই স্পেসটা অকুপাই করে রেখেছে। চাইলেই কিন্তু পরমাণু শক্তি কমিশনের যে জায়গাটি আছে, একই সাথে শিববাড়ি মোড়ে কর্মচারীদের কোয়ার্টারের পিছনে একটা বিশাল জায়গা আছে, এখানে কিন্তু আমরা ছেলেদের হল মেয়েদের হল এখানে তৈরি করা সম্ভব। এবং ইতোমধ্যে সুফিয়া কামাল হল এবং বঙ্গমাতা কুয়েতমৈত্রী ইউনিভার্সিটি থেকে বাইরে হওয়ার কারণে অনেক বেশি নিরাপত্তা সংকটে আসলে এই মেয়েদেরকে পড়তে হয়। সেই জায়গায় আমাদের প্রধান কথা হচ্ছে যেভাবেই হোক এই ডাকসু পরবর্তী সময়ে আমি এই এজেন্ডাটা বাস্তবায়ন করব যাতে মেয়েদের যে 4টা আবাসিক হল করার কথা হয়েছে সেগুলো যাতে অবশ্যই ইউনিভার্সিটির ভিতরে হয় এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হয়। যেন তেনভাবে একটা হল নির্মাণ করা চলবে না। এর পাশাপাশি হচ্ছে মেয়েদের আসলে বলে বোঝানো সম্ভব না, অনেক সমস্যা। আবাসনের কথাটা তো ছোট করে বললাম, খাদ্যের সমস্যাটা সবাই বলেছে যে এখানে যাতে যে কোনোভাবে হোক ফ্যাকাল্টি ভিত্তিক ক্যান্টিন নির্মাণ করা হয়। আবার অনেকে যে বিবাহিত মেয়েরা হলে থাকতে পারবে না, বিবাহিত মেয়েদের হলে থাকার ব্যাপারে হচ্ছে তাদের পক্ষ থেকে মেয়েদের পক্ষ থেকে একটা বিশেষ আর্জি এসেছে। আবার যে বিবাহিত বা সন্তান সহ যে মেয়েরা আছে তারা পড়াশোনাটা ঠিকমতো করার জন্য যাতে ইউনিভার্সিটির মধ্যে ডে কেয়ার সেন্টার থাকে। পাশাপাশি আমাদের হলগুলোতে কি হচ্ছে দেখা যায় সবগুলো পুরুষ কর্মচারীর পাশাপাশি আমাদের ক্যান্টিনে এবং গেইটে যাতে নারী কর্মচারীরা থাকে, তাহলে যারা পর্দা করে সেই নারীদের জন্য ভেরিফিকেশন বা তাদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হয়। আবার আমাদের ইউনিভার্সিটি দেখা যায় ভাইভা বোর্ডে আমাদের এই আর্টস ফ্যাকাল্টি বা সোশ্যাল সায়েন্সে অনেক স্টুডেন্টদেরকে কিন্তু প্রতিনিয়ত ভাইভা বোর্ডে যারা হিজাব বা নিকাব করে থাকেন তাদেরকে এক ধরনের একটা হেনস্থার শিকার হতে হয় তাদের ভেরিফিকেশনের নামে। সেই জায়গায় আমরা যেটা আনতে চাই সেটা হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে অথবা ফিমেল ইনভিজিলেটরের মাধ্যমে যাতে তাদের ভেরিফিকেশনটা করানো হয়, তাহলে এটার ফলে মেয়েদের যে ভোগান্তিটা সেটা কমবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে ক্যাম্পাসের মধ্যে বর্তমানে যে যৌন নিপীড়ন বিরোধী সেলটা কার্যকর আছে সেটা কিন্তু একদমই কাজ করে না, সেটা একেবারেই অকার্যকর হওয়ার কারণে আমাদের যে ফিমেল স্টুডেন্টরা ডিপার্টমেন্টের তার সহপাঠী বলি বা কোনো কর্মচারী বা কোনো শিক্ষকদের দ্বারা যখন হ্যারাসমেন্টের শিকার হয় তো সেটার কিন্তু আসলে কোনো ধরনের বিহিত আমরা পাই না। একই সাথে রাস্তাঘাটে যখন আমরা দেখা যাচ্ছে ইউনিভার্সিটি কর্মচারী দ্বারা কোনো স্টুডেন্ট যদি হ্যারাসমেন্টের শিকার হয় সেটার কোনো বিহিত কিন্তু আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে পাই না। আমরা এই যৌন নিপীড়ন বিরোধী সেলটা যাতে সম্পূর্ণ কার্যকর থাকে এবং একই সাথে সেই যৌন নিপীড়ন বিরোধী সেলে ডাকসু থেকে যাতে ছাত্র এবং ছাত্রী প্রতিনিধিরা সেই যৌন নিপীড়ন বিরোধী সেলের অংশ থাকে সেটা আমরা এখানে ইনশিওর করতে চাই। পাশাপাশি
এটা তো গেল হচ্ছে মেয়েদের কথা। মেয়েরা তো অবভিয়াসলি মেয়েদের নিয়ে আরও অনেকগুলো কাজ করতে হবে, অনেক অনেক ছোট ছোট সমস্যা কিন্তু মেয়েদের অনেক ধরনের অনিরাপত্তার মধ্যে ফেলে দেয়। এর পাশাপাশি আমরা যেটা আমাদের মোটো রেখেছি পলিটিক্যালি কনসিয়াস একাডেমিক ক্যাম্পাস, সেই একাডেমিক ক্যাম্পাস বিনির্মাণের আমাদের একটা ইচ্ছা দীর্ঘদিন ধরে, কিন্তু আমি ছোটোবেলা মানে ক্যাম্পাস থেকে আসার পর থেকেই কিন্তু একটা ছিল। সেই জায়গা থেকে ক্যাম্পাসে একটা খুব বড় ধরনের প্রয়োজন, সেটা হচ্ছে কারিকুলামটা সংস্কার করা, অর্থাৎ কারিকুলামটা প্রতি বছর বছর এভালুয়েট করা, যাতে আমাদের যাতে একই সাথে গবেষণা বান্ধবভাবে আমরা আমাদের কারিকুলামটা ডেভেলপ করতে পারি। পাশাপাশি যারা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি করতে যেতে চান তাদের জন্যও যাতে তাদের কারিকুলামটা ফেভার করে। গত কিছুদিন আগে আমি FBS এর OSL ডিপার্টমেন্টে একজন স্টুডেন্টের সাথে কথা বলছিলাম। উনি আমাকে যেটা বলছিলেন যে তারা 5 বছর ধরে যে পড়াশোনাটা করেন সেই পড়াশোনাটার সাথে চাকরির বাজারে কোনো ধরনের মিল নাই। যখন তাকে কোনো ব্যাংক জবে ঢুকতে হচ্ছে তাকে সেই ক্লাস 9-10-এর সাধারণ জ্ঞান পড়তে হয়, তাহলে তো এটা কোনো ব্যবস্থা হতে পারে না। তার মানে এখানে চাকরির বাজার, বাংলাদেশের চাকরির বাজারের সাথে আমাদের ইউনিভার্সিটি লেভেলের যে কারিকুলাম সেটার আসলে কোনো ধরনের সম্পর্ক নেই। এই সম্পর্কটা তৈরি করা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য যেমন ক্যাম্পাসের যে কারিকুলাম সেটাকে নতুন করে রিভিউ করা দরকার, পাশাপাশি যেটা সবথেকে দরকার আমরা যেটাকে বলি মাল্টিডিসিপ্লিনারি নলেজ শেয়ারিং, অর্থাৎ বিভিন্ন ডিসিপ্লিন ক্যাম্পাসের মধ্যে ধরেন বায়োকেমিস্ট্রির সাথে ইকোনমিক্স, ল, মাইক্রোবায়োলজি সবার কিন্তু একটা সম্পর্ক আছে, বায়োইনফরমেটিক্সের সাথে অ্যানথ্রোপোলজির সম্পর্ক আছে, জেনেটিক্সের সাথে কিন্তু আপনার অ্যানথ্রোপোলজির সম্পর্ক আছে। কিন্তু আমরা যদি ইনডেপথ এই কারিকুলাম আমাদের এই ডিসিপ্লিনগুলোর মধ্যে না ঢুকি সেটা কিন্তু বুঝতে পারবো না। সেক্ষেত্রে ক্যাম্পাসের মধ্যে আসলে এই যে বিভিন্ন ডিসিপ্লিনগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে প্রতি বছর বছর যাতে ক্যাম্পাসে একটা বড় করে রিসার্চ অ্যান্ড ইনোভেশন ফেস্ট করা হয় সেই ব্যাপারে আমি উদ্যোগ গ্রহণ করব এবং সেটা শিক্ষক শিক্ষার্থী সকলের উদ্যোগেই হবে। পাশাপাশি আরেকটা বিষয় যে এই ইনোভেশন ফেস্টে যে শিক্ষার্থীরা বিজয়ী হয়ে আসবেন তাদের মধ্য থেকে 50 জন শিক্ষার্থী যাতে তাদের যে আইডিয়া বা তাদের যে রিসার্চ সেটা যাতে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সাথে এন্ডোর্স করা যায়, তাদের এই যে রিসার্চ প্রোগ্রামগুলো আছে সেখানে ইউনিভার্সিটির পক্ষ থেকে যাতে একটা স্কলারশিপের ব্যবস্থা করা হয় সেটা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে প্রতি বছর বছর কনফারেন্স, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটা ফ্যাকাল্টি তাদের জায়গা থেকে সামিট আয়োজন করবে, কনফারেন্স আয়োজন করবে এবং আমরা যখন ছাত্র প্রতিনিধি হয়ে আসব তখন যেটা চেষ্টা করব যে শিক্ষকরা আসলে নানানভাবে রাজনৈতিকভাবে বায়াসড, তাদের বাইরে গিয়ে যেসব শিক্ষকরা পড়াশোনার ব্যাপারে আগ্রহী, স্টুডেন্টকে পড়াতে আগ্রহী তাদেরকে যাতে আমরা সাথে নিয়ে ক্যাম্পাসটাকে নতুন করে একাডেমিক্যালি ঢেকে সাজাতে পারি। বিশদ পরিকল্পনা বোঝা যাচ্ছে, অনেক পরিকল্পনা। আমি একটু আবু সাদিক কায়েমের কাছে যাই। হলে নিম্নমানের খাবারের মানে প্রসঙ্গটা ঘুরে ফিরে আসছে। এই যে যেটা দেখা যায় আর কি, ছোট্ট এক টুকরো মাংসের সঙ্গে এক টুকরো আলু কিংবা এক টুকরো পটল, মাছের সঙ্গেও তাই। তো এই এমনকি ডালের যে অবস্থা, এই জায়গাগুলো আসলে কিভাবে করবেন? কারণ পুষ্টির যে চাহিদা এটা তো সবারই আছে এবং এই ঘাটতিটা রয়েই যাচ্ছে, সেটা কিভাবে পূরণ করবেন? দেখেন, এগুলো একটার সাথে একটা কানেক্টেড। যখন আমরা বলছি নিরাপদ ক্যাম্পাসের মধ্যে এখানে সব কিছু চলে আসে। খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা, এরপর হচ্ছে আমাদের নারীদের নিরাপত্তা, এই সব কিছু একটার সাথে একটা কানেক্টেড। তো এই যে খাদ্যের নিরাপত্তা, সেটার জন্য যে আপনাকে অনেক বড় বাজেট লাগবে, আপনাকে অনেক এখানে ফান্ডিং করতে হবে এরকম বিষয় না। প্রপার ম্যানেজমেন্টের অভাব, প্রফেশনাল ম্যানেজমেন্টের অভাব। তো আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো তখন আমরা এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটটাকে ভেঙে দেবো। এখানে স্ট্রং একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট থাকবে এবং শিক্ষার্থীদের মধ্যে যাদের ক্রাইসিস আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তাদের জন্য আমরা তাদের মিল সিস্টেম চালু করব এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এখানে তাদের আবার সাবসিডি দিতে আমরা তাদেরকে বাধ্য করব। তো এই ম্যানেজমেন্ট সিস্টেম যদি থাকে এবং রেগুলার যদি তদারকি হয় তাহলে খাবারটাও সুলভ মূল্য থাকবে, খাবারের মানের নিরাপত্তা থাকবে এবং এই খাবারের মাধ্যমে আলটিমেটলি কোনো শিক্ষার্থীর তার স্বাস্থ্যের যে ঝুঁকি সেই ঝুঁকির মধ্যে সে পড়বে না। তো এই প্রত্যেকটা জিনিসের রোড ম্যাপগুলো আমাদের জানা আছে, ইনশাল্লাহ আমরা সেই প্রত্যেকটা জিনিস আমরা বাস্তবায়ন করব। ধন্যবাদ কায়েম। উমামার একটু তাড়া আছে যার কারণে আমরা তাকে ছেড়ে দিচ্ছি, আমরা বাকিদের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ উমামা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আচ্ছা, আব্দুল কাদের কাছে আবার একটু যেতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন যে শিক্ষার্থীরা বলে ডাকসু শুধু রাজনীতিবিদ তৈরির কারখানা কিংবা ক্ষেত্র, মানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, শিক্ষার্থীদের সমস্যা যেগুলো সেগুলোতে মানে সমাধানে মনোযোগ কম, এসব কথা রেগুলারই বলা হয় আর কি। আপনি নির্বাচিত হলে এখানে কি ভিন্নতা আসবে? জি ধন্যবাদ। দেখেন, শিক্ষার্থীদের যে মনোভাব কিংবা তাদের যে শঙ্কার জায়গাটা সেটা কিন্তু অমূলক না। কিন্তু তারা বিগত দিন দেখেছে, যদি আমরা 1900 ডাকসুর কথা বলি কিংবা 90-এর আমানুল আমান ভাই কিংবা নুরুল হক নূর, সবাই কিন্তু হচ্ছে যে শুধু ডাকসুর বিপি এই পদটাকে বিক্রি করে সে রাজনীতি নিজের ক্যারিয়ার তারা করেছে।
তারা এখনও দেখেছে অনেকে ডাকসুকে কেন্দ্র করেছে 2-3 বছর আগে তার শেষ হওয়া মাস্টার্স নতুন করেছে, এমপিল করতেছে কি আবার ডাবল এমপিল। এই যে সংখ্যার জায়গাটা শিক্ষার্থীদের মধ্যে, যে তারাও আবার নিজেদের দলীয় রাজনীতির জন্য আসতেছেন কিনা কিংবা নিজেদের নিজস্ব ক্যারিয়ার জন্য আসতেছেন কিনা। সেই জায়গায় যদি আমি আমার কথা বলি, আমি তো এখনও রেগুলার শিক্ষার্থী। 1 বছর জেলে যাওয়ার কারণে 1 বছর আমার লস হয়েছে, যার কারণে এখন আমি মাস্টার্স অধ্যয়নরত। তো সেই জায়গায় আমি দেখেন, আমি কিন্তু 5 বছর যদি আগে বলেন গণরুম গেস্টরুমের বিরুদ্ধে কথাবার্তা বলতে গিয়ে, নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে কথাবার্তা বলতে গিয়ে আমাকে হল থেকে নেমে যেতে হয়েছে। আমাকে তখন একবার শুধু বলা হয়েছে তুমি হলে থাকবে নাকি লেখালেখি বন্ধ করবা। আমি শুধু একটা কথা চিন্তা করছি যে আমি শিরদাঁড় বিক্রি দিতে পারবো না, আমি হল থেকে নেমে গিয়েছিলাম, কিন্তু খুবই অর্থ কষ্টে চালিয়ে গিয়েছিলাম। 22 সালে আবরার পাহাদের যে আপনি তো জানেন সে কি দারুণ হত্যাকাণ্ড, সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাকে জেলে যেতে হয়েছে। জেলে যাওয়ার কারণে হচ্ছে আমাকে 1 বছর গ্যাপ দিতে হয়েছে। 1 বছর গ্যাপ, তখন একটা চিন্তা করেন যে আল্লাহ সব কিছু হয়তো আমাকেই কেন করে, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তোবা অবশ্যই ভালোর জন্যই করে। তো একটা বিষয় দেখেন, এই যে লড়াই সংগ্রাম, আমার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। সবাই বলতো যে তোমরা অল্প কয়েকজন মানুষ, তোমরা কীভাবে এটা সম্ভব করবা। আমরা বললাম যে না, আমাদের নিয়তটা সহি আছে এখন পর্যন্ত, আমরা কিন্তু পেরেছি, চেষ্টা করেছি। 5 আগস্ট পরবর্তীতে আমরা একটা হচ্ছে সম্ভাবনা ছিল, কিংবা নানান দিক থেকে পরামর্শ, নানান জাতি রাজনীতি যাও, এই জায়গায় সেই জায়গায় যাও, আমরা চেষ্টা করছি না, ক্যাম্পাস আমাদের একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে, যেটা আমরা 5 আগস্ট আগে পারি নাই। অনেক সময় দেখা যাচ্ছে বিসি প্রক্টর, তাদের কাছে ঘন্টা আমরা বসে থেকেছি। অনেক সময় দেখা যাচ্ছে আমার জীবনের প্রথম যে বিশ্ববিদ্যালয়ের যে কাজটা, সেটা হচ্ছে নারীদের জন্য টিএসসিতে নামাজের জায়গা তৈরি করা। আমি সেটা করেছিলাম। যেদিন তৈরি করতে যাচ্ছে ওই দিন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আপনার বাধা দেওয়া হয়েছে, কিন্তু যেদিন তৈরি করতে গেছে এর পরের দিন কিন্তু ছাত্রলীগ আপনার ভেঙে দিয়েছিল। এই যে না পাওয়ার যে একটা হতাশা, না পাওয়ার যে আক্ষেপ, সেই আক্ষেপটা গোছানোর জন্য আমি 5 আগস্ট পরবর্তী ক্যাম্পাসে রয়ে গেছি। শিক্ষার্থীদের যে কোনো বিপদ আপদে যে কোনো চেষ্টা করেছি, হল পাড়া বলে যে কোনো সংস্কার। আমার মনে হয় যে এতদিন আমি ইনফর্মালি করেছি, এখন ফর্মালি করার সুযোগ। যেটা বলতেছিলাম, দেখেন ডাকসুর বিফি কিংবা ডাকসু আসলে কী কতটুকু কী করতে পারে। আপনি জানেন যে ডাকসুর প্রথমত কাজটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করা, তাদের মধ্যে যে দূরত্ব আছে দূরত্বটা গুছিয়ে নিয়ে আসা, আমার দায়িত্ব সেটাই। আপনি দেখেন আমরা অনেক কাজ করবো বলে অনেক কমিটমেন্ট দিচ্ছি, কিন্তু সকল কমিটমেন্ট একটা জায়গায় গিয়ে ঠেকে যায়, সেটা হচ্ছে এখানকার যে পলিটিক্যাল কালচারটা। আপনি যতই বলেন যে আমি এক্ষেত্রে পলিটিক্যাল রাজনীতির রাহুগ্রাস মুক্ত রাখবো ক্যাম্পাসকে একাডেমিক ক্যাম্পাস বানাবো, গবেষণা ভিত্তিক ক্যাম্পাস বানাবো, আমার মনে হয় সেটা সম্ভব। কারণ কি জানেন, আপনি কখনোই এই ক্যাম্পাসকে রাজনীতির বাইরে রাখতে পারবেন না। আপনাকে তাহলে কী করতে হবে, আপনাকে অবশ্যই ক্যাম্পাসে যে রাজনীতিক কালচারে যে কাঠামোগত একটা পরিবর্তন আনতে হবে। যারা সরকারে বসে তাদের সদিচ্ছা যে মনোভাবটা তৈরি করতে হবে, এখানকার কাঠামো তৈরি করতে হবে। ডাকসুর বিপরীত অন্যতম একটা কাজ হচ্ছে এখানকার পলিটিক্যাল সেটেলমেন্টটা কেমন হবে সেটা হাজির করা, এখানে ছাত্র রাজনীতির ধরনটা কেমন হবে সেটা হাজির করা, শিক্ষক রাজনীতির ধরনটা কেমন হবে সেটা হাজির করা, শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটা কেমন সেটার মধ্যে সংস্কার নিয়ে আসা, আমার কাজ হবে সেটা। আমরা বলছি দেখেন, আমরা গণ অভ্যুত্থানের আগে আমরা একটা রাজনৈতিক কালচার এখানে দেখেছি, আমরা ছাত্র রাজনীতি এক ধরনের কালচার কাঠামো আমরা দেখেছি, কিন্তু শিক্ষার্থীরা যে আকাঙ্ক্ষা, যে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আগের পলিটিক্যাল কাঠামো এখানে আর এক্সিস্ট করতে পারে না। আপনি দেখেন অবশ্যই ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু ছাত্র রাজনীতি যদি ছাত্রদের কল্যাণের জন্য হয় তাহলে অবশ্যই শিক্ষার্থীদের সেই কল্যাণকে মাথায় রেখে, তাদের যে সেন্টিমেন্টকে মাথায় রেখে আমাকে এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি যে আমাদের যেহেতু ছাত্র রাজনীতি করা ব্যক্তি সাংবিধানিক অধিকার, আমরা বলেছি ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি থাকবে। যেহেতু হল শিক্ষার্থীদের আবাসন, হলে রাজনীতি ফিরে গেলে তার যে দুর্বলতার জায়গাটা, তাকে সেটার জন্য জিম্মি থাকতে হয়, ওই যে জিম্মিপনায় তাকে দাসত্ব জীবনে নিয়ে যাবে, তার সকল যে অধিকার। পরবর্তীতে আমরা এত স্বপ্ন নিয়ে আসি, আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গা থেকে ছেঁকে নিয়ে আসে মণিমুক্তাগুলা, কিন্তু নিয়ে এসে কী করে ঠিক 5 বছরের মাথায় কিন্তু আমাদেরকে নিজের জন্য, পরিবার এবং দেশের জন্য এবং এই ক্যাম্পাসের জন্য কিন্তু বার্ডেন হিসেবে বের করে দেয়। কারণ ওই যে পলিটিক্যাল সদিচ্ছা নাই, ওই যে কাঠামোগত সংস্কারটা নাই, রাজনৈতিক কাঠামোর সংস্কার নাই। যে আমরা যত কথা বলি একাডেমিক উন্নয়ন করব, এই করব সেই করব, কিন্তু আদতে ওই জায়গাটা পলিটিক্যাল সংস্কার না করতে পারলে, একটা সুনির্দিষ্ট রূপরেখা তো হাজির না করতে পারলে আমাদের বর্ণনা সম্ভব। আপনি একটা বিষয় দেখেন, এই যে আমরা ক্যাম্পাসে আসি, নানান জায়গাতে আমরা ছেঁকে নিয়ে আসি, কিন্তু কী হয় আলটিমেটলি আমাদের শিক্ষকদের মনোভাব দেখেন। আপনি দেখেন আমরা কিন্তু খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসি, কিন্তু এক্ষেত্রে আমাদের কী করে, আমরা একটা সিটের জন্য জিম্মি থাকতে হয়। যে সিট আমার দায়িত্বে থাকা আমার যে অভিভাবক হল প্রভোস্ট, সে হল প্রভোস্ট কিন্তু দলীয়ভাবে নিয়োগ হন, দলীয়ভাবে নিয়োগ হয়ে আমাকে ইজারা দিয়ে দেন ক্ষমতাসীন দল ছাত্র সংগঠনের কাছে। আমি যখন সিটের জন্য যাই তখন বলা হয় তোমার তোমার পরিচিত ভাই কে আছে তার কাছে যাও। এই যে আপনার দায়িত্বহীনতা, এই যে আমার মধ্যে একটা দূরত্বের জায়গাটা, তার যে মনোভাব জায়গাটা সেটা চেঞ্জ করতে হবে। আমরা বলেছি আমরা যদি নির্বাচিত হই 73 যে অধ্যাদেশ সেটা আমরা সংস্কার করবো। এই যে দলীয় বিষয় নিয়োগ হয়, এই যে আপনার প্রভোস্ট নিয়োগ হয়, আপনার
বিভিন্ন ডিপার্টমেন্ট চেয়ারম্যান, শিক্ষক নিয়োগ হয়, এই নিয়োগগুলোতে আপনার পরিবর্তন আনতে হবে, সংস্কার আনতে হবে, তাহলে তারা শিক্ষার্থীদের উপর দায়বদ্ধ হবে। আপনি দেখেন আমরা প্রশাসনিক হয়রানির শিকার, আবিদ ভাই যেটা বললেন যে আমাদেরকে যখনই যা বলে যে লাঞ্চের পরে আসেন, এই যে প্রশাসনিক হেনস্থার শিকার, এটা কেন হয় কর্ম? এটা কি সিম্পল বিষয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা 100 বছরেও এখনও তার অচলায়তন পরিস্থিতি, এখনও অ্যানালগ জীবনে পড়ে আছে, কিন্তু অ্যানালগ যুগে পড়ে আছে। শুধু কেন হয় না জানেন? আবিদ ভাই একটা কথা বলছে, আমরা একটা সবসময় বলি যে এই বিশ্ববিদ্যালয় আমার জন্য প্রতিষ্ঠিত হয়েছেন, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি নির্যাতিত, কারণ আমার কোনো প্রতিনিধি নেই। এটাকে সিস্টেমেটিক্যালি প্রতিনিধিত্ব তৈরি করা হয়েছে। আপনি জানেন করোনার সময় কিন্তু নির্বাচন, আমি একটু শেষ করি। করোনার সময় আপনার নির্বাচন হয়, আমার নির্বাচন হয় না, কর্মচারীদের নির্বাচন হয়। কর্মচারীদের স্বার্থের জায়গাটা সমুন্নত থাকে, আমার জায়গাটা সমুন্নত থাকে না। আপনি দেখেন, যার কারণে কি হয়, আমার বোনেরা 5 আগস্ট পরেও একটা সিটের জন্য বিসির বাসভবনের সামনে প্রতীক অনশন করতে হয়। আমার বোন 14 শ্রেণীর কর্মচারী দ্বারা হেনস্থার শিকার হয়। আমার ভাই সাম্য আপনার ক্যাম্পাসের মধ্যে আপনার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়, কিন্তু সাম্যর বিচার হয় না। আমার যে বোন নিপীড়নের শিকার, যৌন নিপীড়নের শিকার, তার কোনো বিচার হয় না। আপনি দেখেন, নারীরা সবসময়, আমরা নারীদের নিয়ে কী করতে চান? নারীরা সবসময় একটা বিষয় নিয়ে সংকীর্ণ। সেটা কি? প্রথম কথা হচ্ছে তারা মোরাল পুলিশিং নিয়ে তারা হচ্ছে কি শঙ্কার মধ্যে আছে। তারা আরেকটা বিষয় শঙ্কার মধ্যে আছে, তারা এই যে ক্যাম্পাস যার কাছে পড়তে হয়, শিক্ষকদের দ্বারা সে অনৈতিক প্রস্তাবনার শিকার। এই যে শঙ্কার যে জায়গাটা, সে কিভাবে থাকবে? আবার দেখেন, আপনার কাছে আবার আসবো এবং আরো বিস্তারিত শুনবো। তার আগে হচ্ছে আবু সাদিক কায়েম তার একটু ব্যস্ততার কারণে চলে যেতে চাচ্ছে, তাকে আমি একটু শেষ প্রশ্ন করতে চাই। আগে ছাত্রলীগের বিরুদ্ধে যেটা হতো যে ক্যান্টিন এবং দোকানগুলোতে চাঁদাবাজির বিস্তর অভিযোগ ছিল, যার কারণে খাবারের দাম বাড়তি সহ নিম্নমানের খাবার, এইসব অভিযোগ ছিল। তো এই সংস্কৃতি যাতে আবার ফিরে না আসে, সেটি নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন? দেখেন, ছাত্রলীগের যে দাসত্বের রাজনীতি ছিল, যে পেশিশক্তির রাজনীতি ছিল, যে গণরম গ্যাসমের রাজনীতি ছিল, এখানে আমরা সবাই একমত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা ছাত্রলীগের এই সন্ত্রাসের বিরুদ্ধে 2024 সালের 17 জুলাই তাদেরকে লাল কার্ড দেখাই দিছে। তাদের এই সংস্কৃতি কবার রচনা হয়ে গেছে, সুতরাং এই সংস্কৃতি ফিরে আসার কোনো সুযোগ নেই। আমরা যারা জুলাইয়ের যোদ্ধারা আছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আছে এবং বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এই জায়গায় একমত। তো এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ক্রিয়েশন, এই দিক দিয়ে আমরা কীভাবে আরও আগে যেতে পারি, আমাদের একাডেমিক এক্সেলেন্সির জায়গায় আমরা কীভাবে আরও আগে যেতে পারি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে সারা বিশ্বে আমরা নেতৃত্ব দিতে পারি, সেই জায়গা নিয়ে আমরা কাজ করতে চাই। আমার উপরের জায়গাতে যদি ঠিক হয়, আমার নিচে যা যা আছে এটা অটো ঠিক হয়ে যাবে। আর আমাদের এই যে বিষয়গুলো না হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপের সংকট। আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনের অযোগ্যতা এবং হচ্ছে তাদের অদক্ষতার কারণে। তো আমরা এখানে যারা আছি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যারা জয়ী হয়ে আসবো, এই জায়গায় সবাই একমত, সবার কথার কিন্তু সুর এক। সবাই আমরা শিক্ষার্থীদের যে সংকটগুলো আছে, 100 বছর যে সংকটগুলো তৈরি হয়েছে, স্বাধীনতার 5 দশকে যে সংকটগুলো তৈরি হয়েছে, এই প্রত্যেকটা সংকটগুলো আমরা স্টেপ বাই স্টেপ, একদিনে পারবো না, কিন্তু প্রায়োরিটি বেসিসে কিছু আমাদেরকে আগে সমাধান করতে হবে, আর কিছু হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। তো আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের এখানে আমরা যারাই বিজয় হয়ে আসবো, শিক্ষার্থীদের যে সংকটগুলো আছে প্রত্যেকটা সংকট আমরা মোকাবেলা করব, এই সংকটগুলো আমরা দূর করবো। পাশাপাশি আমাদের এটা খুবই কষ্ট লাগে, আমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমাদের যারা ছাত্রীরা আছে, এখন পর্যন্ত মাত্র ছাত্রীদের জন্য 5টা হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক হচ্ছে ছাত্রী। আমার একজন ছাত্রী বোন, সে ময়মনসিংহ থেকে আসে, সে হচ্ছে রংপুর থেকে আসে, সে চট্টগ্রাম থেকে আসে, আসার পরে তার সিট সংকটের কারণে তাকে আজিমপুরে থাকতে হয়, তাকে ঢাকার বিভিন্ন প্রান্তে থাকতে হয়। তাহলে এর চাইতে তো কষ্ট আর কিছু হতে পারে না। তার স্বাস্থ্যের অনিরাপত্তা, তার খাদ্যের অনিরাপত্তা, তো তার ট্রিটমেন্টের হচ্ছে যে অবস্থা, আমাদের মেডিকেল সেন্টারের পর্যাপ্ত ট্রিটমেন্ট ওইখানে নাই, তার হাইজিন কিট নাই। তো এই আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন জয়ী হয়ে আসবো ইনশাআল্লাহ, এই ছাত্রীদের সংকটটা সবার আগে আমরা সে জায়গায় প্রাধান্য দিব। এবং আমরা সামগ্রিকভাবে যে ক্যাম্পেইন করছি, সেই ক্যাম্পেইনে আমরা বিশেষ করে আমাদের ছাত্রীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স পাচ্ছি। এবং গত 1 বছর জুড়ে আমাদের যে অ্যাক্টিভিটি এবং এখন আমাদের যে ভাবনা, এই সব কিছুতেই আমরা বিশ্বাস করি আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের যে নেতৃত্বের কোয়ালিটি এবং শিক্ষার্থী বান্ধব আমাদের যে কাজ, সেই কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর তারা আস্থা রাখবে এবং তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা ইনশাআল্লাহ যখন তাদের প্রতিনিধি হওয়ার সুযোগ পাবো, আমরা প্রত্যেকটা প্রত্যাশা আমরা পূরণ করব। এবং সেই পূরণ করার জন্য আমরা আমাদের স্লোগান দিয়েছি, আমাদের স্লোগানটা হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। আমাদের স্বপ্ন বলতে যেই স্বপ্নগুলো আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে আমাদের যে স্বপ্নটা আমার মাথার মধ্যে আসে, সেই স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। ধন্যবাদ সাদিক কায়েম, আবু সাদিক কায়েম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি বাম যে রাজনৈতিক কয়েকটি সংগঠন রয়েছে তাদের সমন্বয়ে যে প্রতিরোধ পর্ষদ,
তার ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। ইমির কাছে আমি যাব, তার আগে একটু আবিদুল ইসলাম খানের কাছে আমার একটা প্রশ্ন। আপনি অভিযোগ করেছেন যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে বলে আপনি অভিযোগ করছেন, একটু যদি নির্দিষ্ট করে বলতেন যে সেটা কীভাবে হচ্ছে? আসলে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে সেটা হচ্ছে যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আপনার হচ্ছে যে ছাত্র রাজনীতির নিষিদ্ধের নামে যে লেভেলের মব তৈরি করা হয়েছিল, ওটাতে কিন্তু ধীরে ধীরে ক্যাম্পাসে নির্বাচন কেন্দ্রিক লেভেল প্লেইং ফিল্ড না, রাজনৈতিক সহাবস্থানই প্রশ্নবিদ্ধ হয়েছিল। তো এখন নির্বাচন কেন্দ্রিক সময়টাতে এসেও লেভেল প্লেইং ফিল্ড যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে, তার প্রধান ভূমিকা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রোপাগান্ডা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে গ্রুপগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ 2, তারপর হচ্ছে যে আপনার নিরাপত্তা মঞ্চ, তাছাড়াও আরও কিছু পেজ আছে, ডিউ ইনসাইডার, ডিউ আপডেট, তারপর হচ্ছে যে আপনার আরও অনেক ধরনের পেজ আছে, যেই পেজগুলো হচ্ছে আপনার প্রতিনিয়ত বিভিন্ন প্রার্থীর নামে প্রোপাগান্ডা, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর ট্রাই করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। এবং যেগুলো হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মডারেটর এবং হচ্ছে যে আপনার এডমিনরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোকে নিয়ন্ত্রণ করে, তাদের সাথে প্রশাসন বসেছে। প্রশাসন তাদেরকে গ্রুপগুলো বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে, বিটিআরসিকে চিঠি দিয়েছে, তাদের সাথে বৈঠক করেছে। বিটিআরসি নির্দেশ দেওয়ার পরও তারা এগুলোকে বন্ধ করছে না। এবং এমন কেউ না যাদেরকে প্রশাসন চিনে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাথে কিন্তু বৈঠকও করেছে। উল্টা তারা নিজেদের গ্রুপ বন্ধ না করে গ্রুপের নাম পরিবর্তন করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে আন্তঃ শিক্ষার্থী সংসদ আসছে, ডিউ ইনসাইডার, এগুলো সম্পর্কে অভিযোগ এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন করে নাই, আমরা করে এসেছি তাদের কাছে। ডিউ ইনসাইডার ঢাকা ইনসাইডার হয়ে গেছে, ডিউ আপডেট ঢাকা আপডেট হয়ে গেছে। তো এগুলো পরিবর্তনে এখনও পর্যন্ত এই পেজগুলো যাদের, এরাও কিন্তু আবার হচ্ছে যে আপনাদের প্রার্থী। তো সব কিছু মিলিয়ে এই যে নিজেদের প্রচারণ নিজেরা চালাচ্ছে, অন্যদের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, অন্যদের নামে যে প্রোপাগান্ডা পোস্টগুলো সেগুলো অ্যাপ্রুভ হচ্ছে, আবার ওই প্রোপাগান্ডার এগেইনস্টে যে রিয়েল পোস্টগুলো আপনি দিচ্ছেন সেগুলোকে ডিলিট করে দেওয়া হচ্ছে। সব কিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট সন্দিহান পরিস্থিতিতে আমরা আছি। ওকে, ধন্যবাদ। এখন আমরা হচ্ছে শেখ তাসনিম আফরোজ ইমির কাছে একটু চলে যাই। ইমি, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই যে গণঅভ্যুত্থান ছিল সেখানে শিক্ষার্থীদের সঙ্গে যেটা মানে শিক্ষার্থীরা তো বড় পরিসরে ছিল, নারীরা সেখানে সম্মুখ সারিতে ছিলেন। কিন্তু এবারের যে ডাকসু নির্বাচন, এখানে আমরা দেখতে পাচ্ছি 45 জন ভিপি প্রার্থীর মধ্যে নারী মাত্র 5 জন। তো নিজেদের অধিকার আদায়ে সব যে পদগুলো রয়েছে, বিভিন্ন পদ ডাকসু নির্বাচনের, এগুলোতে নারীদের অংশগ্রহণ এত কম কেন? মানে তারা কি আসলে পিছিয়ে যাচ্ছে এই জায়গাটায় এসে প্রতিযোগিতায়? তারা যে পিছিয়ে যাচ্ছে এই ব্যাপারটা তো খালি চোখেই দৃশ্যমান। এবং মানে নারীদেরকে কতটুকু সুযোগ দেওয়া হয়, এমনও দেখা গেছে যে অনেক যোগ্যতর নারীকেও আসলে তার পুরুষ সহযোদ্ধার কারণে জায়গাটি ছেড়ে দিতে হয়। কিংবা আপনি যদি ধরেন যে রাজনৈতিক প্যানেলগুলো দেখছেন, তাদের আসলে কতজন নারীর অংশগ্রহণ আছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্যানেলগুলোতে, সেটিও দৃশ্যমান। তো আসলে দেখা যায় যে আমাদের যেই মানে ট্র্যাডিশনাল যেই দলগুলো, সেখানে আসলে নারীদের মূল্যায়ন কতটুকু হয়েছে আর কতটুকু আসলে তারা টোকেনিজমের মানে শিকার হয়েছেন, সেটি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা ব্যাপার হচ্ছে নারীদের নিরাপত্তার যে ব্যাপারটা, আপনি দেখবেন ক্যাম্পাসে মোরাল পুলিশিং হচ্ছে, সারা দেশে নারীদের যে অবস্থা। এবং জুলাইয়ের যে নারীরা যারা পরাজিত শক্তি, তাদেরকে যেহেতু সঠিকভাবে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি, তারা কিন্তু বসেছিল না 1 বছর। তারা নানান রকম হুমকি, বিশেষ করে নারীদের মানে ধর্ষণের যে হুমকি, নানান রকম মেন্টাল টর্চার, এগুলো কিন্তু ক্রমাগত হয়েছে। এবং আপনি যদি অনলাইন দেখেন, দেখবেন যে যেই দলের নারী হোক না কেন, তার প্রতিপক্ষ দলের মানে রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে খুব বাজেভাবে তার চরিত্র হনন করছে, বুলি করছে। এগুলো কিন্তু আমাদের তো ধরেন যে আসলে এই যে প্রতিকূলতা বা এই যে মানে নোংরা পরিবেশ, অনেক যোগ্য নারীও আসলে এইসব ঝামেলার মধ্যে মানে নেতৃত্বদানের যোগ্যতা থাকার সত্ত্বেও আসতে চান না। এটি আমার নিজের অভিজ্ঞতা। এবং আমি মানে ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছিলাম, যখন আমার মনে হয়েছে যে এই মেয়েটা যোগ্য, আমি যখন অ্যাপ্রোচ করেছি, তখন আমাকে অনেকে এই কথাই বলেছে যে আপু, এইসব ঝামেলার মধ্যে যাইতে ভালো লাগে না। তো আসলে এটা আমাদের সবারই ব্যর্থতা যে আমরা আসলে নারীদের জন্য সেই পরিবেশটা তৈরি করতে পারিনি। এবং আমার মনে হয় সেই ব্যর্থতা কিছুটা আমার জন্য,
কারণ আমি যতটা আপোষহীন বা সাহসীভাবে নিজে চলি সেইভাবে আসলে সেই সাহসটা হয়তো আমি সঞ্চার করতে পারছি না, আমার হয়তো আরও বেশি শক্ত হওয়া দরকার ছিল। ধন্যবাদ ইমি। আব্দুল কাদেরের কাছে একটু যেতে চাই। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, এই নামের মধ্যে আসলে একটা প্রতিশ্রুতি আছে, বৈষম্য বিরোধী। শিক্ষার্থী সমাজের আপনার কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন বৈষম্য এখন রয়েছে এবং সেগুলো দূর করা দরকার? দেখেন, আমি তো আমার বক্তব্যের প্রথম অংশ বলেছি যে আমরা তো বৈষম্য তো হচ্ছে দেখেছি, বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু আমাদের এত আন্দোলন, সংগ্রাম। সর্বশেষ জুলাই 24 বৈষম্যটা কেমন দেখেন, আমরা কিন্তু খুব স্পেশাল। আমরা বলেছি যে সারা দেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে একদম চেকে নিয়ে আসে, মণিমুক্তলে চেকে নিয়ে আসে, কিন্তু এখানে সে কী করে, আমরা বৈষম্য শিকার। কিন্তু মানে কেউ কিন্তু আপনার মানে কি মেধাহীন না, সবাই মেধাবী মানুষ, কিন্তু একজন অজপাড়া গা থেকে একজন শিক্ষার্থী এত মেধাবী মানুষ উঠে আসে, কিন্তু ঠিক 3 মাসের মাথায় তার স্বপ্নগুলো একদম পচে যায়, ভঙ্গুর দশা হয়ে যায় স্বপ্নগুলো, গন্ডম গ্রীষ্মের মধ্যে সে কাঁদতে থাকে। তার যে এত অপার সম্ভাবনা সব কিছু একদম মিসমার হয়ে যায়। তাকে হচ্ছে ফার্স্ট ইয়ারে তার ইমিডিয়েট সিনিয়র তার বাপ মা তুলে গালিগালাজ করে, তার কোনো মানবিক মূল্যবোধ যে বিষয়টা সেটা থাকে না, মানবিক অধিকার বলতে যে কথা সেটা থাকে না। কিন্তু আমরা সেই বৈষম্যের কথা বলতেছি, যে বৈষম্য আমাদের বিদ্যমান যে প্রশাসন আমাদের সাথে খেলতেছেন, আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়তেছি। যে আমরা সেটাই বলতেছি, ডাকসুর উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা, তাদের মধ্যে যে বৈষম্যটা, যে ফারাকটা আছে সেটাকে কমিয়ে আনা, সেটাকে কাটিয়ে তোলা। আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেছি। আপনি যে প্রশ্ন করলেন তার আগে আমি একটু ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলেন, যে শিক্ষার নানান জায়গাতে তারা বৈষম্য শিক্ষার কথাবার্তা বলতেছে। আমরা যখন প্রচারণা যাই তখন নারী শিক্ষার্থীরা, পুরুষ শিক্ষার্থীরা দুটো কনসার্নের বিষয় আমাদেরকে জানায়। প্রথম কনসার্নকে জানেন যে তারাও দেখেছে 90-এর কোনো অভ্যুত্থান হয়েছে, ডাকসু হয়েছে, কিন্তু 91 তার ডাকসু হয় নাই, 91 গন্ডম গ্রীষ্ম ফিরে এসেছেন। তাদের যে হতভাগ্য যে কপাল, সে হতভাগা কপালটা আবার ফিরে এসেছে। শিক্ষার্থীরা আবারও সেম বিষয় নিয়ে কনসার্ন, যে 26-এ ডাকসু ফিরে না আসে, আবারও গন্ডম গ্রীষ্ম ফিরে আসবে কিনা। তাদের কনসার্নটা আরও ঘনীভূত হয়েছে যখন গতকালকে বটতলায় সেম কোশ্চেন করার কারণে, যে আবারও গন্ডম গ্রীষ্ম ফিরে আসবে কিনা, সেম কোশ্চেন করার কারণে তাকে ট্যাগ দেওয়া হয়েছে। অথচ আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ট্যাগিং কালচারের কবর রচনা করেছিলাম, কিন্তু এতটুকু আশা করেন অ্যাটলিস্ট ডাকসু বলে কথা অনেকে আপনার রহিসের কথাবার্তা বলে, সেই রহিসের কথাবার্তা আমরা দেখি নাই, কিন্তু সরাসরি ট্যাগ দিয়ে দিয়েছেন। তাহলে শিক্ষার্থীদের মধ্যে একটা আশঙ্কার জায়গাটা আরও ঘনীভূত হয়, সামনে আসলে আরও না কি মানে কতদূর ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করতেছে, সেটা কনসার্নের বিষয়। নারী শিক্ষার্থী একটা কনসার্নের কথা জানায় যে তারা সবচেয়ে বেশি হেনস্থার শিকার তাদের সহপাঠীদের থেকেই। কিন্তু একজন পুরুষ একজন নারী বসে থাকবে, সেটা অনৈতিক হয়, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে। আপনার তো মোরাল পুলিশিং করার অধিকার কেউ আপনাকে দেয় নাই, কিন্তু সেটা বিদ্যমান সে প্রশাসন, সেটা কিন্তু 5 আগস্ট পর আর বেড়েছে, কমে নাই। কিন্তু অনেকে শঙ্কা করতে সেটা আর বাড়বে, কারণ একটা নির্দিষ্ট জনগোষ্ঠী থেকে সেটা আসতেছে। তারা দেখেছে একজন নারীকে শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে কীভাবে ক্ষোভের বসা ফ্লাইং কিক দেওয়া হয়েছে। ফ্লাইং কিক দেওয়া সেই ব্যক্তি যখন তাকে হাজতে নিয়ে যাওয়া হলো, তাকে মব ক্রিয়েট করছে ছাড়িয়ে আনার জন্য। ঠিক 3 দিনের মাথায় কিন্তু তাকে ছাড়িয়ে এনেছিল, শুধু এমনি না, ফুলে মালা গলায় দিয়ে। কিন্তু নারী শিক্ষার্থী সেটা নিয়ে কনসার্ন। যখন নারীকে ফ্লাইং কিক করলো তখন আপনার প্রতিবাদ করেছিল। যখন দেখতেছে আপনি তাদেরকে যে ফ্লাইং কিক করলো তাদেরকে আপনি ফুলে মালা গলা দিচ্ছেন, তখন তো এই নারীর আর বেশি কনসার্ন। যখন আপনি ট্যাগ দিচ্ছেন শুধুমাত্র জিজ্ঞেস করার জন্য যে আপনি গন্ডম গ্রীষ্ম ফিরে আনবেন কিনা, তখন সাথে সাথে আপনি ট্যাগ দিয়ে দিচ্ছেন, তখন সে আরও বেশি কনসার্ন হয়ে যাচ্ছে যে আপনি আবার তো গন্ডম গ্রীষ্ম ফিরে নিয়ে আসবেন। আবার আপনি যখন বলতেছেন 90-এর হাওয়া এখনও বহমান, তখন আবার বলছেন 90-এর হাওয়া মানে তো 91-তে আবার গন্ডম গ্রীষ্ম ফিরে আসা, 26 আবার গন্ডম গ্রীষ্ম ফিরে আসা। তো সেই জায়গায় আমরা নতুন করে কমিটমেন্ট দিচ্ছি না, আমরা আমাদের যে কর্মকাণ্ড, অতীত যে কর্মকাণ্ড, সেটাকে আমরা নতুন করে পুনর্ব্যক্ত করতেছি, যে আমরা কিছু কাজবাজ করতে চেয়েছি, যার বিনিময়ে পরিণতিতে আমরা জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আপনাদেরকে ছেড়ে যায় নাই। 5 আগস্ট পর আপনাদের ছেড়ে যায় নাই। এই যে নতুন করে আমরা 5 বছর গ্যাপ দিয়ে নতুন করে ডাকসুর জন্য জাতির নেতা কিংবা সেটা হওয়ার জন্য এসে নতুন করে অঙ্গীকার করতেছে না যে আমাকে বানান আমি গন্ডম গ্রীষ্ম বিলুপ্ত করব, আমাকে বানান আমি নারী নিরাপত্তা নিশ্চিত করব। আমরা সেটা অনেক আগ থেকে বলে আসতেছি যে সেই কর্মকাণ্ড করার জন্যই কিন্তু আমাদেরকে জেল, জুলুম, নির্যাতনের শিকার হতে হয়েছে। এখন পরিস্থিতি অনুকূল আছে, আমরা সেটাকে বেগবান করতে চাই, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন তো আসলে এবার ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা 40,000, ভোট কেন্দ্র 8টি। আপনি যেটা অভিযোগ করেছেন যে সবাই এই যে নির্দিষ্ট যে সময়, এই সময়ের মধ্যে সবাই ভোট দিতে পারবে না, এটা আপনাদের শঙ্কার জায়গা। যদি এমন হয় সবাই ভোট দিতে না পারে, তখন আপনাদের পদক্ষেপ কী হবে? আসলে আমাদের সেই শঙ্কার জায়গাটা শুধু আমাদের না, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য এটা শঙ্কার জায়গা। তো সেই জায়গা থেকে আমরা আমাদের কনসার্ন জানিয়ে এসেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন বলেছে যে তারা বুথ বাড়িয়ে দেবেন, কিংবা তারা ওইভাবে শখ তৈরি করেই এই 8টা কেন্দ্র করেছেন।
তো আমি আশা রাখি, আমি কোনো শঙ্কা রাখতে চাই না, আমি আশা রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং বাংলাদেশের যে দীর্ঘ সময় ধরে গণতন্ত্র এবং ভোটাধিকারকে হরণ করা হয়েছে সেটার একটা সুন্দর সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে। কিন্তু তার সাথে সাথে আমার সহযোদ্ধা ছোট ভাই আব্দুল কাদেরের একটা মানে কিছু কথা যদি আমি তার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে উনি বলেছেন যে ওই 90-এর বারবার 90-এর ডাকসুকে টেনে 90-এর পুনরাবৃত্তি ঘটবে, এরপরে গণরম গেস্টরুম ফিরে আসবে, কিংবা হচ্ছে যে ডাকসু পরবর্তীতে বন্ধ হয়ে যাবে। দেখেন 1991 সালের নির্বাচনের পরে ডাকসু যে বন্ধ হয়ে যাওয়ার পেছনে জাতীয়তাবাদী ছাত্রদল কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো ভূমিকা সেখানে নাই। আমরা কিন্তু সেখানে প্যানেল ঘোষণা করেছিলাম, এনজিওগুলো পরিষদ, যতটুকু আমি জানি এনজিওগুলো পরিষদ আমরা ঘোষণা করেছিলাম। ছাত্রলীগও তার প্যানেল ঘোষণা করেছিল, কিন্তু ছাত্রলীগের হচ্ছে যে বিরোধী যে প্যানেলটা, সেই প্যানেলটার সাথে অন্যান্য যে সংগঠনগুলো ছিল সেগুলো মিলেমিশে গিয়েই নির্বাচনকে বানচাল করেছিল। সুতরাং বারবার শুধুমাত্র 90-এর ডাকসুকে কেন্দ্র করে শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা চর্চা কোনোভাবেই উচিত নয়। আর হ্যাঁ, এই বাংলাদেশের যে রাজনীতি, এই যে আজকে দেখেন প্রত্যেকটা ছেলে মেয়ে গত 1 বছর আগেও বলতো আই হেট পলিটিক্স, আওয়ামী লীগ ঠিক আছে, আওয়ামী লীগের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে আওয়ামী লীগ ঠিক আছে, আই হেট পলিটিক্স। কিন্তু পরক্ষণেই দেখেন 1 বছরের ব্যবধানে সবাই হয়ে গেছে হয়ে যাচ্ছে ইয়েস টু পলিটিক্স। তো এখন এই যে দীর্ঘ সময় ধরে এই যে রাজনৈতিক সংস্কৃতিটাকে ঘৃণা করে যাচ্ছে, মানে রাজনীতি করা মানেই তো রাজনীতি মানে নোংরা জিনিস, এই যে একটা কনসার্ন, এই কনসার্নটা কিন্তু একদিনে হয় নাই। সময়ে মানে বিগত সময়ে যারা ছিল প্রত্যেকের দায়ী এখানে আছে বলেই এই নোংরা রাজনৈতিক সংস্কৃতিটা টিকে ছিল। আর লাস্ট পর্যায়ে আওয়ামী লীগ সেটাকে খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে নিয়ে দাঁড় করিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলোকে ঘৃণা করেই কিন্তু আমরা এই দীর্ঘ সময় ধরে এই পথকে বেছে নিয়েছিলাম। 2016 সালে যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে জাতীয়তাবাদী ছাত্রদল শব্দটা উচ্চারণ করার মতো পরিস্থিতি ছিল না। ডিপার্টমেন্টে গিয়ে খুঁজে মারতো এমন একটা পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে কিন্তু 2019 সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে সেন্ট্রালের সদস্য নির্বাচন করেছি। এবং আপনি জেনে থাকবেন যে সদস্য ফর্ম আছে আপনি ডাকসুর হচ্ছে যে সদস্য ডাকসুর যে হচ্ছে যে আপনার মনোনয়ন ফর্ম আছে, সেই মনোনয়ন ফর্মে কিন্তু 2 জনের স্বাক্ষর লাগে। একজন হচ্ছে প্রস্তাবক, আরেকজন হচ্ছে সমর্থক। সেই সময়টাতে প্রস্তাবক এবং সমর্থকের সিগনেচার পেতে গিয়েও আমাদের বেগ পেতে হয়েছে। এমন ভয় দেখানো হয়েছে যে তাদের সাথে বিন্দু পরিমাণ সংশ্লিষ্টতা থাকলে পরিবারকে গুম করে দেব, তোমাদেরকে গুম করে দেব। সেই পরিবেশকে উপেক্ষা করে কিন্তু, সেই পরিস্থিতিকে উপেক্ষা করে কিন্তু 2019 সালের ডাকসু নির্বাচন করেছি। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, এই রাষ্ট্রের স্বার্থে করেছি। সুতরাং 2016 সাল থেকে এ যাবৎকাল পর্যন্ত সকল রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে এই রাজপথে থেকে নিজেদের কণ্ঠ জারি রেখেছি, সকল সম্ভাবনাকে উপেক্ষা করে। সুতরাং আমরা নতুনভাবে ভাবতে চাই, নতুনভাবে বাংলাদেশকে গড়তে চাই। পূর্বের কি হয়েছে, কারা কি করেছে সেটার দায় আমরা কেউই নিতে চাই না। আমাদের যে জেনারেশন, এই জেনারেশনটা আমরা কিভাবে রাষ্ট্রটাকে গড়ব সম্মিলিতভাবে, সেই জিনিসটাই আমরা সামনের দিকে নিয়ে আসতে চাই। সে যে মতের হোক, যে পথের হোক, সম্মিলিতভাবে সকলের ভালো কনসার্নগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে এ বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ এবং সুন্দর, সুস্থ, শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে, সহনশীলতা, সহাবস্থান, সহমর্মিতার আন্ডারে একটা সুন্দর রাজনৈতিক কালচার গোটা বাংলাদেশে স্থাপন করতে চাই। আর সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে সূচনা হবে। আমি অলওয়েজ একটা কথা বলি, ছাত্র রাজনীতিটাই বিশ্ববিদ্যালয়, ছাত্র রাজনীতি মানে প্যারালাল একটা, ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো মানে হচ্ছে একটা প্যারালাল প্রশাসন না। প্যারালাল যে প্রশাসনটা আওয়ামী আমলে আমরা দেখিয়েছি, আমরা চাই ছাত্র রাজনীতিগুলোর মূল কাজ হবে শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে দেশ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পাশে ছায়া হয়ে থাকবে। আমাদের সম্পর্কটা হবে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়। একই ধানি আমি বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে আমি আব্দুল কাদেরের উপর নির্যাতন করবে, আব্দুল কাদের আমাকে অসম্মান করবে, এই রকম পরিবেশ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আর কোনো কালেই পুনরুত্থিত হতে দেওয়া হবে না। প্রশাসনকে শক্তিশালী করা হবে। ধন্যবাদ আবিদ। একটু ইমির কাছে যাই। ইমি, আমি বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিয়ে আর একটু কথা বলতে চাই যে নারী শিক্ষার্থীদের কোন বিষয়ে কোন বিষয়গুলো আপনি সর্বাধিক গুরুত্বের যদি জায়গা বলি 2-3টা একটু যদি বলেন, এবং সেগুলো কিভাবে সমাধান করবেন? প্রথমত আমি মনে করি যে অনলাইনে এবং পুরা ক্যাম্পাসে নারী নিরাপত্তা খুব বড় একটা কনসার্ন, যেটা আসলে ধরেন যে সমাধান করা খুব কঠিন কিছু না। দ্বিতীয় হচ্ছে নারীদের আবাসন। এটা মানে আমরা যদি ম্যান্ডেট পাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে এটা, কারণ মানে ছেলে এবং মেয়ের সংখ্যা প্রায় সমান হলেও নারীদের হলের সংখ্যা ছেলেদের অর্ধেকের চেয়েও কম।
এবং এটা আসলে খুবই মানে কি বলবো যে বিশ্ববিদ্যালয় নারীর প্রতি যে বৈষম্যটা করে খুব নগ্নভাবে এটি প্রকাশ পায় সেটাতে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ক্যাম্পাসে নারী বান্ধব পর্যাপ্ত শৌচাগার পর্যন্ত নেই, একটা বেয়ার মিনিমাম এটা। তো আমি যদি মানে বলি যে নারীদের জন্য আসলে এই বিশ্ববিদ্যালয় কতটুকু মানে অনুকূল সেটা আসলে আমি খুঁজে পাবো না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু এখন বিবাহিত শিক্ষার্থীরাও আসলে মানে স্বচ্ছন্দে তাদের মানে শিক্ষা কার্যক্রমটি পরিচালনা করেন, তো সেক্ষেত্রে প্রত্যেকটা ফ্যাকাল্টির একটা কর্নারে যদি মানে ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করতে পারি, সেটা হচ্ছে যারা বাবা এবং মা আছেন শিক্ষার্থীদের মধ্যে তাদের সন্তানদের তারা রেখে তাদের লেখাপড়াটা কার্যক্রম করতে পারবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমরা ইতোমধ্যে করেছিলাম যে বিবাহিত ছাত্রীরা হচ্ছে পরীক্ষার অনাবাসিক হলে মানে পরীক্ষার আগে যাতে হলে অবস্থান করতে পারেন অনুমতি সাপেক্ষে পরীক্ষাগুলো দেওয়ার সুবিধার্থে সেই ব্যবস্থাটি করা। এবং আমরা 19 সালে অনেকগুলো কাজ কিন্তু করেছিলাম, শুধুমাত্র এই ডাকসুর অচলায়তনের কারণে আমাদের কাজগুলো বন্ধ হয়ে গেছে। তো সেই কাজগুলো একে একে করা এবং এক হলের ছাত্রী নির্বিঘ্নে কিন্তু আমাদের হলে আসতে পারতেন, অনাবাসিক ছাত্রীরা প্রবেশ করতে পারতেন, সেই ব্যাপারগুলো করা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আসলে বিচারহীনতা তো আমাদের একদম মজ্জাগত একটা সংস্কৃতি। এই সংস্কৃতি আসলে মানে নারীকে সম্মান কিভাবে করতে হয় সেই দৃষ্টান্তটা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নেতৃত্বের পথ দেখায় বা আমরাই দেখাই বাংলাদেশটা কোন দিকে যাবে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নারীদের কিভাবে সম্মান করতে হয় সেই দৃষ্টান্ত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেই আসা দরকার। সেই জন্য যে সামাজিক আন্দোলনটা দরকার সেটি আমাদের পক্ষ থেকে ব্যবস্থা করার মানে উদ্যোগ নেওয়া হবে। ডাকসু নির্বাচনের আপনারা ভিপি প্রার্থী হয়েছেন, আপনারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ যুক্ত ছিলেন দর্শকেরা, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।